নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সপ্তাহের যে 7টি দিন তারা ক্রমান্বয়ে একের পর এক আসে কেন? অর্থাৎ রবির পরে সোম, সোমের পরে মঙ্গল, তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র ইত্যাদি ইত্যাদি। কেন তারা এরকমভাবে আসে? কে তাদেরকে এভাবে সাজালো বা এরকমভাবে সাজানোর নিয়মটাই বা কী? যদি আমরা তাদের আকারের ভিত্তিতে সাজাতাম তবে তা কখনোই এমন হতো না। তবে কেন এমনভাবে আসে? আমাদের প্রাচীন শাস্ত্রে এই বিষয়টি বিশদভাবে উল্লেখ করা রয়েছে। যারা এই বিষয়টি বুঝতে চান, অনুগ্রহ করে আমাদের আগের পর্বটি দেখে আসবেন। আগের পর্বে আমরা এই সপ্তাহের 7টি দিন কেন আসলো, তাদের নামকরণ কিভাবে হলো, ইংরেজিতে যে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, থার্সডে, তার সাথে বাংলায় শনি, রবি, সোম, মঙ্গল এদের কি সম্পর্ক, সেই বিষয়টিও আমরা উল্লেখ করেছি। আমি এই পর্বে আর্যাভাট্টম এবং সূর্য সিদ্ধান্ত এই দুটি গ্রন্থের ব্যবহার করব এবং এই দুটি গ্রন্থ থেকে উদ্ধৃত করব যে কিভাবে এই বিষয়টি নেওয়া হয়েছে। এই দুটি গ্রন্থে বিভিন্ন রকম পদ্ধতির উল্লেখ রয়েছে। তার পূর্বে একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত যে এই যে সময় গণনার পদ্ধতি, প্রাচীন ভারতে নানাভাবে সময় গণনার পদ্ধতি ছিল। এখন যেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়, তেমনি প্রাচীন ভারতেও সুস্পষ্টভাবে নানা রকমের সময় গণনার পদ্ধতি ছিল। একটি বিষয় সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই সময় গণনার যে পদ্ধতি তা তারা শুরু করেছে লঙ্কা থেকে এবং তা শুরু হয়েছে সূর্যোদয়, অর্থাৎ লঙ্কায় সূর্যোদয়ের সময় থেকে এই সময় গণনার শুরু। প্রশ্ন হচ্ছে, এত জায়গা থাকতে লঙ্কা কেন? আর সেটি বলতে চাচ্ছিলাম যে প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা কত উন্নত ছিল, কারণ এই লঙ্কার যে অবস্থান তা বর্তমানে বিষুবরেখা বা 0 ডিগ্রি ল্যাটিচিউডের কাছাকাছি। এই যে বিষুবরেখা বা 0 ডিগ্রি ল্যাটিচিউড তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভূগোল বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানেন তারা বুঝতেই পারছেন যে এই 0 ডিগ্রি ল্যাটিচিউডকে বা বিষুবরেখাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড বা রেফারেন্স হিসেবে গ্রহণ করে থাকি এবং তার ভিত্তিতেই সাধারণত উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের নানা রকম গণনা করা হয়ে থাকে। প্রাচীন ভারতের সময় গণনার যে ইউনিট বা একক ছিল তার একটি ছিল হোরা। এই সংস্কৃত হোরা থেকেই পরবর্তীকালে ইংরেজিতে আওয়ার এবং বর্তমানে আমরা বাংলায় ঘন্টা বলে থাকি। সেই হোরা দিয়ে, অর্থাৎ 24টি হোরা দিয়ে একটি দিন গঠিত হতো। ওই একটি হোরায় যে গ্রহ নিয়ন্ত্রণ করতেন তাকে ওই হোরার অধিপতি বা হরেশা বলা হতো। এই হরেশা তিনি ছিলেন ওই ঘন্টা বা ওই হোরার অধিপতি এবং সেই হোরার অধিপতি দিয়েই মূলত 24টি ঘন্টাকে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে সেই ব্যাপারটি আমি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করছি। এই যে 7টি গ্রহ বা 7টি দিন, এই 7টি গ্রহকে আমরা সব থেকে দীর্ঘ কক্ষপথ অর্থাৎ বড় কক্ষপথের ভিত্তিতে সাজিয়ে নেব। সব থেকে বড় কক্ষপথ শনি গ্রহের, তারপরে বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে পৃথিবীর সাপেক্ষে সূর্যের, বা এক্ষেত্রে আমরা শুধু সূর্য শব্দটি ব্যবহার করছি, তারপরে চলে আসবে শুক্র, তারপরে বুধ এবং সবশেষে আসবে চন্দ্র। এবার আমরা গতিবেগের কথা ধরব। সব থেকে কম গতিবেগকে আমরা প্রথমে ধরব এবং তারপরে ধীরে ধীরে বাড়তে থাকবে। যদি আমরা এই দুটোর উপরে ভিত্তি করে এই 7টি গ্রহকে সাজাই তবে সেই ক্রমান্বয়ে সাজালে দেখা যাবে প্রথমে আসবে শনি, তারপরে বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে সূর্য, তারপরে শুক্র, তারপরে বুধ এবং সবার শেষে আসবে চন্দ্র। এবার আর্যাভাট্টম এবং সূর্য সিদ্ধান্ত যে গ্রন্থ দুটি তাতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সূর্যোদয় থেকে আমরা এই দিন গণনা শুরু করব। তাহলে এই যে 7টি গ্রহ, এই 7টি গ্রহ কিভাবে এই দিন গণনায় সাহায্য করে? প্রতিটি গ্রহ একটি দিনের একটি ঘন্টাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটি গ্রহকে আমরা একটি দিনে অ্যাসাইন করব। যেমন যদি আমরা সূর্যোদয় থেকে শুরু করি তবে স্পষ্টভাবেই প্রথম ঘন্টাটি হবে শনি গ্রহের, দ্বিতীয় ঘন্টাটি হবে বৃহস্পতি গ্রহের, তৃতীয় ঘন্টাটি হবে মঙ্গলের, চতুর্থ ঘন্টাটি হবে সূর্যের, পঞ্চম ঘন্টাটি শুক্রের,
ষষ্ঠটি হবে বুধের এবং সপ্তম ঘন্টাটি হবে চন্দ্রের বা সোমের। যে 7টি গ্রহ আমরা প্রথমেই সাজিয়ে নিয়েছি, এভাবে আমরা সেই 7টি গ্রহকে ওই 24 ঘন্টার ভিতরে আস্তে আস্তে বসিয়ে দেব। যে গ্রহটি যে ঘন্টাকে নিয়ন্ত্রণ করে ওই ঘন্টার অধিপতি হন ওই গ্রহ। এই আর্যভট্টমে তাকে হরেশা বলা হয়েছে। প্রথম ঘন্টায় যে অধিপতি ছিলেন তা ছিলেন শনি গ্রহ। এভাবে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে নিয়েছি। তাহলে প্রথম ঘন্টা ছিল শনি গ্রহের, তারপরে বৃহস্পতি, এরকম করে আমরা 7টি সাজিয়ে নিয়েছি। এবার সেই 7টি গ্রহ আমরা আবার সাজাবো, অর্থাৎ অষ্টম যে ঘন্টা, সেই অষ্টম ঘন্টাটি হবে আবারও শনি গ্রহের, তারপরে নবম ঘন্টাটি বৃহস্পতি। এভাবে আবারও আমরা ওই 7টি গ্রহকে সাজিয়ে নেব। তারপরে 15তম ঘন্টা গিয়ে আবারও হবে শনি গ্রহের, শেষে 22তম ঘন্টা গিয়ে আবারও হবে শনি গ্রহের। এভাবে 23তম ঘন্টা হবে বৃহস্পতির এবং 24তম ঘন্টা হবে মঙ্গল গ্রহের, অর্থাৎ একটি দিনের 24টি ঘন্টা শেষ হয়ে গেল। এই যে 7টি গ্রহ দিয়ে আমরা 24টি ঘন্টাকে সাজিয়ে নিলাম, তার প্রথম ঘন্টার অধিপতি ছিলেন শনি গ্রহ। সেই কারণে এই দিনটির নামকরণ করা হবে শনিবার। আর্যভট্টম গ্রন্থেও এই কথাটি বলা হয়েছে যে সপ্তাহের শুরু হয় শনিবার দিয়ে। যদিও কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে রবিবার দিয়ে শুরু হয়, তবে অনেক জ্যোতিষীরাই বা জ্যোতির্বিদরাই তার সমালোচনা করেছেন এবং তাদের মতে শনিবার দিয়েই সপ্তাহের শুরু হবে। যা হোক, প্রথম দিনের প্রথম ঘন্টার অধিপতি ছিলেন শনি গ্রহ, অর্থাৎ ওই যে দিনটি, ওই দিনটির নামকরণ করা হবে শনি গ্রহের উপরে ভিত্তি করে এবং এই শনি গ্রহকে বলা হবে ওই দিনের দিনপতি বা দিনপা, অর্থাৎ ওই দিনের নিয়ন্ত্রক হবেন ওই শনি গ্রহ। এরকম করে 24তম ঘন্টার নিয়ন্ত্রক ছিলেন, আমরা আগেই বলেছি, মঙ্গল গ্রহ। এবার দ্বিতীয় দিনের প্রথম যে ঘন্টা বা প্রথম যে গ্রহ তাকে নিয়ন্ত্রণ করবেন তা সাজাতে গেলে দেখা যাবে তা হবে রবি গ্রহ বা সূর্য গ্রহ। কারণ গত দিনের 24তম ঘন্টার নিয়ন্ত্রক ছিল মঙ্গল গ্রহ, অর্থাৎ তারপরেই দ্বিতীয় দিনের যে শুরু হলো তার প্রথম ঘন্টার নিয়ন্ত্রক হবে রবি গ্রহ। এভাবে আবার আমরা ক্রমান্বয়ে সাজাতে থাকব, অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম ঘন্টার নিয়ন্ত্রক হলেন রবি বা সূর্য গ্রহ, তারপরে চলে আসবে শুক্র, তারপরে বুধ, তারপরে চন্দ্র বা সোম, তারপরে আবারও শনি, তারপরে বৃহস্পতি এবং তারপরে আবারও মঙ্গল। এভাবে আমরা আবারও দ্বিতীয় দিনটিকেও ক্রমান্বয়ে সাজাতে থাকব। দ্বিতীয় দিনের প্রথম ঘন্টার অধিপতি বা নিয়ন্ত্রক ছিলেন রবি গ্রহ, তেমনি একইভাবে অষ্টম ঘন্টায় আবারও রবি আসবেন, 15তম ঘন্টায় আবারও রবি আসবেন, 22তম ঘন্টায় আবারও রবি আসবেন, 23তম ঘন্টায় আসবেন শুক্র এবং 24তম ঘন্টায় আসবেন বুধ। অর্থাৎ আমরা যখন তৃতীয় দিনে যাব, সেই তৃতীয় দিনের যে প্রথম ঘন্টার নিয়ন্ত্রক, সেই প্রথম ঘন্টার নিয়ন্ত্রক হবেন চন্দ্র বা সোম। অর্থাৎ এই চন্দ্র বা সোম হবেন তৃতীয় দিনের প্রথম ঘন্টার নিয়ন্ত্রক বা ওই তৃতীয় দিনের দিনপতি। যেমন প্রথম দিনের দিনপতি ছিলেন শনি গ্রহ, দ্বিতীয় দিনের দিনপতি ছিলেন রবি গ্রহ, তেমনি তৃতীয় দিনের দিনপতি হবেন সোম বা চন্দ্র গ্রহ। একইভাবে আমরা সাজাতে থাকব। সোমের পরে আবার আসবে শনি, তারপরে বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে সূর্য, তারপরে শুক্র, তারপরে বুধ। এভাবে আবারও আমরা তৃতীয় দিনটিকেও ক্রমান্বয়ে সাজাতে থাকব। অষ্টম ঘন্টায় গিয়ে আবারও আসবে সোম, 15তম ঘন্টায় গিয়ে আবারও আসবে সোম, 22তম ঘন্টায় গিয়ে আবারও আসবে সোম। এরকম করে যখন আমরা আবারও সাজাতে থাকব, তখন দেখব যে চতুর্থ দিনের প্রথম যে ঘন্টাটি তার নিয়ন্ত্রক হবেন মঙ্গল গ্রহ, অর্থাৎ ওই চতুর্থ দিনের যে দিনপতি হবেন তিনি হবেন মঙ্গল গ্রহ এবং তার নাম অনুসারেই ওই চতুর্থ দিনের নামকরণ করা হবে মঙ্গলবার। এভাবে আমরা আবারও ক্রমান্বয়ে সাজাতে থাকব। মঙ্গলের পরে ওই প্রথম ঘন্টার পরে দ্বিতীয় ঘন্টায় আবার আসবেন সূর্য বা রবি, তারপরে আসবেন শুক্র, তারপরে বুধ, তারপরে আবারও চন্দ্র। এভাবে আবারও আমরা ক্রমান্বয়ে সাজাতে থাকব। দেখতে পারবো যে এরকম করে এই চতুর্থ দিনটি সাজালেও যে পঞ্চম দিনটি আসবে, সেই পঞ্চম দিনটির প্রথম ঘন্টার যে নিয়ন্ত্রক হবেন তিনি হবেন বুধ গ্রহ। একইভাবে আমরা ক্রমান্বয়ে 7টি ঘন্টাকে ওই 7টি গ্রহ দিয়ে অ্যাসাইন করতে থাকব বা ধীরে ধীরে সাজাতে থাকব। একইভাবে যেতে যেতে যে ষষ্ঠ দিনটি আসবে,
সেই ষষ্ঠ দিনের যে প্রথম ঘন্টা তার নিয়ন্ত্রক হবেন বৃহস্পতি গ্রহ। একইভাবে আমরা আবারও 7টি গ্রহকে ক্রমান্বয়ে সাজাতে থাকব। সাজাতে সাজাতে দেখতে পাবো যে সপ্তম দিনের যে প্রথম ঘন্টা, সেই সপ্তম দিনের প্রথম ঘন্টার নিয়ন্ত্রক হবেন শুক্র গ্রহ। অর্থাৎ এভাবে সাজিয়ে যেতে থাকলে 7টি গ্রহকে আমরা প্রথমেই সাজিয়ে নিয়েছি তাদের গতিবেগ বা কক্ষপথ অনুসারে, অর্থাৎ বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথের দিকে সাজাবো অথবা কম গতিবেগ দিয়ে ধীরে ধীরে বেশি গতিবেগের দিকে সাজাবো। তাহলে যে সরণিটি আসবে সেই সরণিটি ব্যবহার করে আমরা আবার ওই দিনের ভিতরে 24টি ঘন্টায় তাদেরকে অ্যাসাইন করতে থাকবো। এভাবেই প্রাচীন ভারতের ঋষিরা, আমাদের পূর্বজ ঋষিরা সপ্তাহের 7টি দিনকে সাজিয়েছিলেন, যে কোন দিনের পরে কোন দিন আসবে তার সিদ্ধান্ত নিয়েছিলেন। কি বৈজ্ঞানিকভাবে, কি সুনিপুণভাবে, কি দারুণভাবে তারা এই বিষয়গুলি ব্যাখ্যা করেছেন তা ভাবলেই গা শিউরে ওঠে। আমাদের সেই পূর্বজ ঋষিরা তারা এত উন্নত ছিলেন, অ্যাডভান্সড ছিলেন, যা আজও আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। সেই সৃষ্টির প্রথম দিন থেকে ওই সময়ের পর্যন্ত যত গণনা এই আর্যভট্টম এবং সূর্য সিদ্ধান্ত গ্রন্থগুলিতে তা বিশদভাবে বর্ণিত হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম নানা প্রকারের বিচার এবং বিশ্লেষণ এই দুটি গ্রন্থে করা হয়েছে। কিভাবে সময়ের গণনা করা হতো, অর্থাৎ নিমেষ, কাল, প্রহর, মুহূর্ত, বিনাদি, নাদি, নানা প্রকারের এরকম সময় গণনার বা ইউনিট ছিল। আমরা অন্য কোনো পর্বে সেই সময় গণনার ইউনিট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু যাবার আগে একটি বিষয় না বললেই নয়, আর তা হলো আমাদের পূর্বজ ঋষিরা যা দিয়ে গেছেন তা আমরা এখনও ধারণা করতে পারছি না, আর তা আমাদের পক্ষে হয়তো কখনোই কল্পনা করাও সম্ভব হবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।